গ্রামের রাস্তা, ফসলি জমি, গাছগাছালি সবকিছুই যেন সোনার রঙে ভেসে গেছে দুপুরের রোদে। রাস্তার দুই পাশে দুলছে পাকা ধানের শীষ, বাতাসে মিশে যাচ্ছে মিষ্টি গন্ধ। গরুর গাড়ির চাকায় ধুলো উড়ে যাচ্ছে, সূর্যের আলোয় ঝিকমিক করছে দূরের পথ। কেউ পায়ে হেঁটে যাচ্ছে হাটের দিকে। এই শান্ত দুপুরে দ্রুত গতিতে হেঁটে বাড়ি ফিরছে শ্যামল। ভীষণ তাড়াহুড়োয় যাচ্ছে সে। তাকে দেখেই বোঝা যাচ্ছে কোনো এক দুশ্চিন্তা বা উত্তেজনায় ভরপুর সে। চোখ দুটো কেমন ছটফট করছে তার। পায়ের তালে তালে সাইকেলটাও উড়ে চলেছে ধুলোমাখা রাস্তায়। ধান খেতে ফাঁক দিয়ে উড়ে আসা হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে তার চুলগুলো। বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে শিবানী আর শ্যামল। শ্যামল শিবানীর একমাত্র ছেলে। বিধবা জীবনের একমাত্র সম্বল হিসেবে এই শ্যামলই রয়েছে শিবানীর জীবনে। শ্যামলের বাবা সঞ্জয় মারা যাওয়ার আগে তেমন কিছুই দিয়ে যেতে পারেনি শিবানীকে। তবে সঞ্জয় রেখে যাওয়া কিছু পৈতৃক সম্পত্তি আছে শঙ্করপুরে। আজ অনেক বছর পর শ্যামলই যাচ্ছে তার বাপ দাদার সেই সম্পত্তি উদ্ধার করতে। মা, আমি এখন বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো। আমার আসতে 1-2 দিন সময় লাগবে, বুঝলে? আরো একবার ভেবে দেখ বাবা, ওই ভিটেতে কি তোর যাওয়াটা খুবই জরুরি? কেন যাবো না বলো তোমার? যেখানে আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি পড়ে আছে, এতগুলো জমি এমনি এমনি পড়ে আছে, আর আমরা এমন জীর্ণশীর্ণভাবে জীবনযাপন করছি, আমি এসব মানতে পারছি না মা। কিন্তু বাবা, এতদিনের পরিত্যক্ত ভিটেতে তোর একা যাওয়াটা কি ঠিক হবে? আমি একা যাচ্ছি সে কথা তোমাকে কে বললো? আমার সাথে বাচ্চু তো যাচ্ছে। ওহ, পাঁচুও যাচ্ছে তবে তোর সাথে? আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাস কিন্তু। তোমাকে এত চিন্তা করতে হবে না মা, আমি ঠিকঠাকভাবেই যাব আর ঠিকভাবেই ফিরে আসবো। চিন্তা কি আর সাধে হয় রে বাপ? যেদিন সন্তানের বাপ হবি সেদিন বুঝবি। সেই সময় হলে বুঝবো ক্ষণ, এখন আমি যাই। বাড়িতে থাকতেই বেলা যে পড়ে এলো। ঠিক আছে বাবা, হাই। শ্যামলের সেখানে যাওয়াতে শিবানীর কোনো ইচ্ছাই ছিল না। তবু এক প্রকার বাধ্য হয়ে শ্যামলকে গুপ্ত শঙ্করপুরে যেতে দিচ্ছেন তিনি। শান্ত বিকেলে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শ্যামল ও পাঁচু। তাদের দুজনেরই গন্তব্যস্থল নদীর ঘাট। আপন মনে কথা বলতে বলতে মেঠো পথ ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছে তারা। আচ্ছা শ্যামলদা, আমরা যেখানে যাচ্ছি সেটাও কি অনেক পুরনো জায়গা? না তো, তেমন একটা পুরনো জায়গা নয়। এই ধর 20 বা 15 বছরের পুরনো জায়গা হবে। বাবা, 20 বছর? এ তো অনেক বছরের পুরনো গো। কত বছর পুরনো? হ্যাঁ, আমার জন্মেরও আগের কথা। পাঁচুর কথা শুনে এমন ভাবে হেসে উঠল শ্যামল, যেন বিশাল হাসির কিছু বলে ফেলেছে সে। আরে গাধা, আমার বাবা 20 বছর আগে ওই জায়গাটা ছেড়ে এই গ্রামে এসেছে। এর মানে এই নয় যে এত বছর ধরে ওই জায়গাটা খালি পড়ে আছে। ও আচ্ছা, তাই বলো। আমি আরো ভাবছি যে ভীষণ ভয়ঙ্কর জায়গা যাচ্ছি আমরা। কেন রে, ভয়ঙ্কর জায়গা হলে কি হতো? আরে কি আবার হতো? কিছুই না। ধরে নে ওই জায়গাটায় গিয়ে দেখলি সত্যি কোনো ভয়ঙ্কর জায়গায় এসেছি আমরা, তারপর কি হবে? ও শ্যামলদা, সত্যি কি তাই হবে নাকি গো? এখনো সময় আছে, বলো। তেমনটা হলে আমি আর তোমার সাথে যাব না। আরে আমি তোর সাথে ঠাট্টা করছিলাম রে পাগল, তেমন কিছু না। ওই তো সামনে নদীর ঘাট দেখা যাচ্ছে, আর বেশি সময় লাগবে না রে। পাঁচুর কথা শুনে আবারও হো হো করে হেসে উঠল শ্যামল। এরপর শ্যামল আর পাঁচু নীরব হয়ে এগোতে থাকে নদীর ঘাটের দিকে। তাদের সাথে সাথে বিকেলের আলো যেন হেঁটে হেঁটে সন্ধ্যাকে ডাকছে নীরব স্বরে। সন্ধ্যার দিকে নৌকা চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হারান মাঝি। তোর বসে আছে শ্যামল ও পাঁচু। তাদের দুজনেরই চোখে মুখে চিন্তা ও আনন্দের রেখা ফুটে উঠেছে একসাথে। হারান মাঝি হাসি হাসি মুখ করে শ্যামলের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। বলছিলাম যে বাবু, তোমরা ওপারে যাবে কোথায়? আমরা ওই শঙ্করের ভিটেতে যাবো গো কাকা। শঙ্করের ভিটে? শঙ্করের ভিটে নামটা শুনতেই আঁতকে উঠল হারান মাঝি। সে একভাবে তাকিয়ে রইল শ্যামলের দিকে। হারান মাঝির এমন তাকিয়ে থাকা দেখে অবাক হয়ে গেল শ্যামলও। কাকা, আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? ওই জায়গাটায় কি কোনো সমস্যা আছে নাকি? তোমরা কি ওই জায়গাতে প্রথম যাচ্ছ? জি, প্রথম যাচ্ছি। কেন কাকা, ওইখানে কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা বলতে ওই জায়গায় কিছু ঘটনা আছে যা লোকমুখে খুবই প্রচলিত।
তুমি মনে হয় সেই ঘটনাটা সম্পর্কে জানো না। ঘটনা? কেমন ঘটনা বলুন তো? ভয়ের কিছু কি? শ্যামলের কথা শুনে চুপসে গেল হারান মাঝি। শ্যামলকে বিষয়টা সম্পর্কে কিছু বলা ঠিক হবে কিনা সেটা নিয়েই দ্বিধান্বিত তিনি। কি হলো আকা? আপনি একদম চুপ হয়ে গেলেন কেন? দাদা, আমার মনে হচ্ছে ওই জায়গায় ভয়ঙ্কর কিছু একটা আছে, আর সেই জন্যই মাঝি কাকা এরকম কথা বললো। তুই একটু চুপ করে থাকতো বাতু। বলছিলাম যে মাঝি কাকা, দয়া করে আমাকে একটু বিষয়টা পরিষ্কার করে বলবেন। বিষয়টা তেমন কিছু না বাবা। ওই জায়গাটাতে বছর 15 আগে একটা অঘটন ঘটে। তারপর থেকে মোটামুটি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে জায়গাটা। আর ওই জমির মালিক তো আরো অনেক বছর আগেই সেখান থেকে চলে গেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আসলে ওই জমির মালিকের ছেলে আমি। এতদিন পর সেই জমিটাকে দখল দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। বলো কি বাবু? কিন্তু এই সময়ে ওই জমিতে তোমাদের যাওয়াটা ঠিক হবে না। পরিত্যক্ত জমি, বুঝতেই পারছো, চারপাশে ঝোপ জঙ্গলে ভরে গেছে। ও আচ্ছা, সেখানটায় যে ঘটনা ঘটেছিল সেটার মূল কাহিনীটা কি আমাদের একটু বলতে পারবেন? শ্যামলের কথার আর কোনো জবাব দিল না হারান মাঝি। সে এক মনে নৌকা চালাতে লাগলো। খানিক বাদেই নৌকা নদীর ঘাটে ভিড়িয়ে নৌকা থেকে নেমে শ্যামল আর পাঁচুকে বলল, আমরা নদীর ঘাটে এসে পৌঁছে গেছি, এবার তোমরা নেমে যাও। কিন্তু কাকা, আপনি তো আমার কথার কোনো উত্তর দিলেন না। এই সোজা রাস্তায় গিয়ে ডান দিকে মোড় নিলেই জায়গাটা পাবে। হাতে মশাল নিয়ে যেও। আর কোনো সমস্যা হলে মন্ত্র উচ্চারণ করতে করতে এদিকে এসো। আমি এখানটাতেই বসে আছি। কিন্তু কাকা, হারান মাঝি আর কোনো কথা বলল না। কোনো উপায়ন্তর না পেয়ে শ্যামল আর পাঁচু হেঁটে যেতে লাগলো সামনের রাস্তা ধরে। কেমন অদ্ভুত আর নিস্তব্ধ লাগছে পুরো পরিবেশটা। এমনই নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে শ্যামল ও পাঁচু। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে তাদের কানে। পচা পাতার গন্ধ, ধূপের গন্ধ মিশে আছে যেন বাতাসে। চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে শঙ্করের ভিটে। মশালের আলোয় চারপাশটা ভালো করে তাকিয়ে দেখছে শ্যামল আর পাঁচু। পাঁচু, একটা বিষয় লক্ষ্য করেছিস? কি বিষয় দাদা? আমার তো এখানে সবকিছুই কেমন ভয় ভয় লাগছে। এখানকার বাতাসটা কেমন ভারী ভারী লাগছে না? শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন। হ্যাঁ দাদা, এখানে সবকিছুই কেমন যেন একটা লাগছে। আমার খালি খালি মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে সব সময় তাকিয়ে আছে। এখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা রহস্য আছে। এবার কিন্তু একটু বেশি বেশি বলে ফেললি। সব জায়গাতেই এমন রহস্য খুঁজিস কেন রে পাঁচু? রহস্য কি? আর এমনি খুঁজছি দাদা। ওই মাঝি কাকা কি বললো শুনলে না? পাঁচুর কথার কোনো উত্তর দিল না শ্যামল। চারপাশটা মনোযোগ দিয়ে দেখতে থাকলো সে। এত বড় একটা জায়গা এতগুলো বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটা মনে পড়তেই রাগে শরীর জ্বলে যাচ্ছে শ্যামলের। এত বড় জায়গাটা এইভাবে কেউ ফেলে রাখে? আমাদের এত কষ্ট করতে হচ্ছে ভাবলেই তো মাথায় রক্ত উঠে যাচ্ছে রে পাঁচু। হ্যাঁ দাদা, জায়গাটার কিন্তু বেশ ভালো দাম পাওয়া যেত। বাবা এই কাজটা কেন করলো বলতে পাঁচু? আমার মা কষ্ট করে আমাকে এত বড় করে তুললো, অন্যের জায়গায় ঘর করে থাকতে হচ্ছে আমাদের, অথচ আমাদের নিজেদেরই কত জায়গা পড়ে আছে। হ্যাঁ, বিষয়টা তো আমিও কিছু বুঝতে পারছি না গো দাদা। মশাল হাতে সামনের দিকে কয়েক কদম হেঁটে যায় শ্যামল। হঠাৎ করে চারপাশের পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা ভয়ঙ্কর কণ্ঠে জঙ্গলের ভেতর থেকে, যেখানে আছিস সেখানেই দাঁড়া, আর এক পাও সামনের দিকে বেরোবি না। কণ্ঠটা ভেসে আসতেই ভয়ে থমকে দাঁড়ায় শ্যামল। সে চিৎকার করে বলতে থাকে, কে কে ওখানে? কে কথা বললো? আর কোনো উত্তর আসে না সামনে থেকে। শ্যামল ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কতক্ষণ দাঁড়িয়ে থাকে সেটা শ্যামল নিজেও বুঝতে পারে না। ঘরে চিন্তিত মুখে বসে আছে শিবানী। তার পাশেই বসে রয়েছে কল্যাণী। কল্যাণী শিবানীর ছোট বোন। শিবানীকে চিন্তিত দেখে কিছুটা বিরক্ত হয়ে যায় কল্যাণী। বলে এখন যদি এত চিন্তাই করবি তাহলে শ্যামলকে যেতে দিলি কেন?
শ্যামল গেল গেল, সাথে করে আমার ছেলেটাকেও নিয়ে গেল। বলে কি দরকার ছিল বাবু সেখানে যাওয়ার? আমি কি আর তাকে যেতে বলেছিলাম রে কল্যাণী? তুই তো তোর ভাগ্নেকে চিনিস। ছেলেটা যে জেদ ধরে, শত ক্ষতি হোক সেটা সে করেই ছাড়ে। তার ওই এক কথা, বাবা এতগুলো জমি এভাবে পরিত্যক্ত রেখে আমাদের কষ্ট দিল কেন? এখন সেই জমি উদ্ধার করতে গিয়ে প্রাণখানায় হারিয়ে ফেলুক। হ্যাঁ, এমন অলক্ষণে কথা বলিস না রে কল্যাণী। তুই শ্যামলকে পুরো ঘটনা খুলে বললি না কেন রে দিদি? পুরো ঘটনা জানলে সে এমন দুঃসাহসিক কাজ করতো না। তুই শ্যামলকে চিনিস না কল্যাণী? তোর কি মনে হয় এসব কথা সে বিশ্বাস করতো? তাহলে আর কি করবি? এখন বসে বসে চিন্তা করে মর। সে গেল গেল, সাথে আমার 5টাকেও নিয়ে গেল। বলে কি দরকার ছিল রে দিদি? আমার 5টার জন্য রাগ উঠছে আমার আরো বেশি। কল্যাণীর কথা শুনে আর কিছুই বলে না শিবানী। চুপচাপ বিধাতার কাছে প্রার্থনা করতে থাকে সে। মায়ের মন, ছেলে বিপদে পড়েছে না জানতে পারলেও মন ঠিকই বুঝে যায়। আর তাই তো কেমন উদ্বিগ্ন হয়ে গেছে শিবানীর মন। এক মুহূর্তে রাতটা যেন থমকে গেল শঙ্করের ভিটে। চারপাশের ভারী আর বিষাক্ত বাতাসও যেন থমকে গেছে মুহূর্তে। ভয়ানক দুটো আত্মা দাঁড়িয়ে আছে শ্যামলের সামনে। একজন ছেলে আর একজন মেয়ে, তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ দুটো যেন স্থির হয়ে তাকিয়ে আছে শ্যামলের দিকে। ছায়া দুটোকে দেখে এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে পাঁচু। তোমরা তোমরা কারা? আর আর তোমরা কি চাও আমার কাছে? আমাদের বাড়িতে এসে আমাদের জিজ্ঞেস করছিস আমরা কি চাই? তোমাদের বাড়ি? কিন্তু এটা তোমাদের বাড়ি হলো কি করে? 15 বছর ধরে আমরা দুজন এখানে বসবাস করছি। আমাদের বাড়ি নয় এটা, তবে কার বাড়ি এটা? তোরা এখানে কেন এসেছিস সেটা বল। কিন্তু এই জায়গা তো আমার বাপ ঠাকুরদার ছিল, তবে তোমাদের কি করে হলো? ছিল, তবে এখন আর নেই। এই জায়গাটা এখন কেবলমাত্র আমাদের। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, যা। আত্মা দুটোর কথা শুনে অবাক হয়ে যায় শ্যামল। এদের কোনো কথাই বুঝতে পারছে না সে। হঠাৎ করেই শঙ্করের আত্মাটা ভয়ঙ্কর কণ্ঠে হাসতে হাসতে এগিয়ে আসে শ্যামলের দিকে। এটা তোদের জায়গা ছিল, এখন আর নেই রে। বাঁচতে চাইলে চলে যা, নয়তো আজ আমার হাতেই তোর মৃত্যু হবে। হ্যাঁ। আমি কিছুতেই আমার জায়গা ছেড়ে আমি চলে যাব না। তোমরা কারা বলো তো? আর তোমরা কেনই বা এরকম করছো? শ্যামলের কথার কোনো জবাব দেয় না তারা। শুধুমাত্র ভয়ঙ্কর কণ্ঠে হাসতে হাসতে তারা এগিয়ে আসে শ্যামলের কাছে। তাদের রক্তমাখা মুখ, লালা চোখ, ভয়ঙ্কর হাসি দেখে ভয় চিৎকার করতে থাকে পাঁচু। ও দাদা, দাদা, এরা এরা তো কোনো মানুষ নয় গো। এরা তো মনে হচ্ছে ভূত। এদের হাত থেকে বাঁচতে হলে আমাদের এক্ষুনি পালাতে হবে। কিন্তু পাঁচু, আমি এত দূর এসেও খালি হাতে ফিরে যাব? আরে বাঁচতে চাইলে যেতে হবে। ওই দেখো দাদা, ভূতগুলো আমাদের মারার জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। শ্যামলের চোখের সামনে শঙ্কর আর রিমির আত্মা দুটো একসাথে হাহা করে হেসে উঠল। পরিবেশটা আরো ভয়ানক করে তুলেছে সেই হাসির শব্দ। পালা শ্যামল, পালা। পালা রে শ্যামল, পালা, নয়তো আজ তোরা দুটো এখানেই মরবি রে। কি চাও? কি চাও তোমরা আমার থেকে? কেন এমন করছো তোমরা? আমরা কেবল আমাদের জায়গা আমাদেরই দখলে রাখতে চাই। তোরা চলে যা, চলে গেলে বেঁচে যাবি, আর না গেলে না গেলে ও দাদা, পালাও পালাও। এখানে আর এক মুহূর্ত থাকলে ওরা আমাদের মেরে ফেলবে। যদি বাঁচতে হয় আমাদের পালাতে হবে দাদা, পালাও। পাঁচুর গলা কেঁপে ওঠে কথাগুলো বলতে গিয়ে। ধীরে ধীরে আত্মা দুটো তাদের আরো অনেক কাছে চলে আসে। অন্ধকারে শোনা যায় শুধু সেই বিকট বিকৃত হাসির শব্দ।
পাঁচু আর শ্যামলের শরীরের রক্ত হিম হয়ে যায়। চারপাশে শুধু মৃত্যুর ভয়ঙ্কর ডাক ভেসে আসে তাদের দুজনের দিকে। আর কোনো উপায় না পেয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে দৌড়তে থাকে পাঁচু আর শ্যামল। তাদের পেছনে কেবলই ভয়ঙ্কর কণ্ঠের সেই হাসির শব্দ ভেসে আসতে থাকে। সেই সাথে ভেসে আসে, পালা শ্যামল পালা, বাঁচতে চাইলে আরো জোরে দৌড়া শ্যামল। বাঁচাও, বাঁচাও, কে আছো? ওরা আমাদের মেরে ফেলছে, বাঁচাও। পালা শ্যামল পালা, বাঁচতে চাইলে আরো জোরে দৌড়া, যা। রাত তখন একদম গভীর। নৌকা বসে হাঁপাচ্ছে শ্যামল আর পাঁচু। তাদের দিকে এক মনে তাকিয়ে আছে হারান মাঝি। তার ভেতরে কোনো অভিব্যক্তি নেই। এমনটা তো হওয়ারই কথা ছিল, যেন সেই কথাটাই স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। আমি তো আগেই বলেছিলাম ওই ভিটেতে যেও না, এবার হলো তো। কিন্তু কেন? আসলে রহস্যটা কি সেখানের? আর ওই আত্মাগুলোই বা কাদের ছিল? তোমরা এখনো বুঝতে পারো না? ওগুলো আসলে একটা ছেলে আর একটা মেয়ের অতৃপ্ত আত্মা। ওই ভিটার গল্প তো অনেক পুরানো। সকলে বলে ওরা নাকি নিজেদের মৃত্যুর পর প্রতিশোধ নিতেই বছরের পর বছর ওই ভিটে ঘাঁটি গেড়ে বসেছে। প্রতিশোধ? কিন্তু ওদের মৃত্যুটা হয়েছে কিভাবে? আপনি কি সবটা জানেন? জানলে আমাকে একটু বলুন না। জানি মানে? আমি নিজেই তো সেই হতভাগা পিতা, যার ছেলে তোমার বাবা ঠাকুরদার ক্ষোভের শিকার হয়ে নিজের শরীরে নিজেই আগুন লাগিয়ে দেয়। আর ওই মেয়ে, ওই মেয়ে কে? বলুন মাঝি কাকা, বলুন, ওই মেয়ে কে? আর ওই মেয়ে ছিল তোমার পিসি। আমি একজন মাঝি, আমার ছেলে সামান্য একজন মাঝির ছেলে হয়ে তোমার পিসিকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, যার জন্য তারা আমার ছেলেটাকে ভরা বাজারে যাচ্ছে তাই বলে অপমান করে। যে অপমান সইতে না পেরে ছেলেটা আমার ওই ভিটেতে এসেই নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। এই খবর পেয়ে তোমার পিসিও ছুটে আসে ওই ভিটেতে। এরপর একই আগুনে দুজনে ঝলসে যায়। এরপর থেকে তাদের আত্মা সেখানে আছে। আমার বাবা আর ঠাকুরদা এত খারাপ মানুষ ছিলেন, আর আর আমি তাদের সন্তান। ভাবতেই আমার এখন ঘৃণা করছে। জি, তারা এইভাবে দুটো প্রাণকে শেষ করে দিল। হ্যাঁ, আমি এবার বুঝতে পারলাম ওই আত্মা দুটো আমাদের এত কাছে এসো আমাদেরকে মারলো না কেন। কারণ তোমরা তাদের অপরাধী নও, আর তাই তারা তোমাদের মারতে চায়নি। তবে বাবারা, তোমরা আর কখনোই এদিকে এসো না বাবা। আজ ওরা তোমাদের ছেড়ে দিয়েছে, কালও যে ছেড়ে দেবে এমন কিন্তু নাও হতে পারে। হারান মাঝির কথা শুনে চুপ করে বসে থাকে শ্যামল ও পাঁচু। লণ্ঠনের আলোয় তাদের মুখটা বেশ মলিন দেখা যায়। শ্যামলের চোখ বেয়ে দুফোঁটা জলও গড়িয়ে পড়ে।